আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি যে দলের সংস্কারের কথা বলেছে, আভাস দিয়েছেন ভারতের দ্য ওয়ার্ল্ড নামে একটা পত্রিকার সাক্ষাৎকারে, সেটা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই যার যার মতামত রাখছেন, তারা কেমন আওয়ামী লীগ চান। শেখ হাসিনা একটা ধারণা দিয়েছেন, জনবিচ্ছিন্ন নেতাদের বাদ দিয়ে তিনি তৃণমূলের সক্রিয় নেতাদের সামনে নিয়ে আসবেন। এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের প্রিয় একজন মানুষ, কূটনীতিক হারুন আল রশিদের সঙ্গে। হারুন ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ধন্যবাদ বাড়ি ভাই। আপনি কিভাবে দেখেন এই সংস্কার চিন্তাটাকে? এটা আমি মনে করি যে ভালোভাবেই দেখি, কিন্তু একটা জিনিস এখানে বলা দরকার। দেখুন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই রূপরেখাটা দিয়েছেন আওয়ামী লীগ কি রকম হবে, এটার সাথে তো দ্বিমতের কোনো কারণ নেই। আর তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতীত আওয়ামী লীগ কি রকম হবে সে সম্পর্কে উনি কখনো ভুল কিছু বলেন নাই। উনি সবসময় সুন্দর পিকচারই দিয়েছিলেন। কিন্তু আমরা একটা মানে যেই ধরনের একটা আওয়ামী লীগ হওয়া দরকার, যেই ধরনের লোকজন আওয়ামী লীগের নেতৃত্বে থাকলে 5 আগস্টের মতো এই ধরনের একটা জঙ্গি বিপ্লবের কাছে অসহায় আত্মসমর্পণ করতে না হয়, সেই ধরনের আদর্শ আওয়ামী লীগ কিন্তু শেখ হাসিনা আমাদেরকে কখনো উপহার দিয়েছেন, কখনো উপহার দেননি। তবে বেশিরভাগ সময় সত্যিকার অর্থে একটা সার্বিকভাবে আদর্শিকভাবে বলিষ্ঠ আওয়ামী লীগ অর্থাৎ নেতৃত্বের জায়গায় যারা নেতা হয়েছেন, যারা মন্ত্রী হয়েছেন, যারা বিভিন্ন কমিটির প্রধান হয়েছেন, সেটা আমরা কিন্তু অতীতে কখনো দেখিনি। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান যে বক্তব্য, এটাকে অবশ্যই স্বাগতম, এবং উনি যদি এটা বাস্তবায়ন করেন সেটা তো অবশ্যই শুধু আওয়ামী লীগের জন্যই ভালো তা না, দেশে বাংলাদেশের জন্য সার্বিকভাবে ভালো। তবে আরেকটা কথা এখানে স্মরণ করতে হবে যে এই ঘোষণাটা ওনার কিন্তু 1 বছর আগে আসা উচিত ছিল। এটা যে আসতে 1 বছর দেরি হলো, এটাও কিন্তু আওয়ামী লীগের বর্তমান দুর্বলতার একটা বড় ধরনের বহিঃপ্রকাশ। দেখুন, আমার বয়স এখন 52 বছর। আমার কাছে যেটা একদিন, শেখ হাসিনার যদি 80 বছর বয়স হয় বা 79, তাহলে ওনার কাছে এটা হওয়া উচিত 1 বছর। সময়টা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কোনো নষ্ট করার মতো সময় কিন্তু আওয়ামী লীগের হাতে নাই। অর্থাৎ আওয়ামী লীগের হাতে হয়তো আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের শাসন ব্যবস্থায় অধিষ্ঠিত হতেই হবে। এটা ছাড়া ওনার কাছে কিন্তু কোনো রাজনৈতিক বিকল্প নাই। অনেকের অনেক ধরনের রাজনৈতিক বিকল্প থাকে। আমি এটা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো আমার এই কথাটাকে গুরুত্ব দিবেন না, কারণ হলো যে ওনার জীবনে তো অনেক বড় বড় অর্জন রয়েছে। কিন্তু আসলে বাংলাদেশের যে পরিস্থিতি সার্বিকভাবে, ওনার অর্জনগুলাকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে বাংলাদেশে, সেইখানে ওনার হাতে কোনো রাজনৈতিক বিকল্প কিন্তু নাই। সেটা হলো ওনাকেই রাজনৈতিক ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশকে অন্তত আরেকবার ট্রেনে তুলে দিতে হবে। সেই ট্রেনটা হলো আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির জন্য যে কারেক্ট ট্রেন, সেটাতে তুলে দিতে হবে। হ্যাঁ, সেইটা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি দেরি করেন, উনি যদি সেই ট্রেন মিস করেন, ইতিহাস ওনাকে ভুল বুঝবে, ইতিহাস ওনাকে ভুলভাবে চিহ্নিত করবে। সেইটা বাংলাদেশের জন্য, আওয়ামী লীগের জন্য, বঙ্গবন্ধুর লিগেসির জন্য, কোনো কিছুর জন্য কিন্তু শোভন নয়। সেই কথাটা মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখন কাজ করতে হবে। কিন্তু কিছু দুর্বলতা জায়গা কিন্তু আমরা, যতই আপনি বলেন যে আপনি উনি যেগুলো বলেছেন সেগুলোর সাথে যে জিনিসটা আসলে যোগ করতে হবে, সেটা হলো আপনার যিনি আওয়ামী লীগের কোনো ধরনের কর্তৃত্ব গ্রহণ করেন, সেটা কোনো কমিটির নেতা হয়ে বা পেছন থেকে যে ভাবক, তাকে কিন্তু যেই কোনো কর্মী বলুন, বহিরাগত বলুন, তার সাথে 5 মিনিটের আলোচনায় ব্যক্তিগত পর্যায়ে, প্রাতিষ্ঠানিকভাবে যেহেতু বাংলাদেশে এগুলা প্রতিষ্ঠিত হয়নি, বুঝে ফেলতে হবে যে যে ব্যক্তিকে আমি আজকে কোনো সুযোগ দিচ্ছি, যে ব্যক্তিকে আমি আজকে কোনো ক্ষমতা দিচ্ছি, সে প্রথম সুযোগেই আবার যদি 24শে তাণ্ডবের মতো কোনো ধরনের উত্থান ঘটে স্বাধীনতা বিরোধীদের, তাদের সাথে যোগ দিবে কিনা। বুঝতে পেরেছেন? এইটুকু নির্ধারণ করার যোগ্যতা যদি কারো না থাকে, তার আওয়ামী লীগের কোনো কমিটিতে তাকে যদি দেয়া হয়, তাহলে আওয়ামী লীগ এখনই ভবিষ্যতে তার পরাজয়ের নতুন পরাজয়ের বীজটা কিন্তু বপন করে রাখবে। আমি একটা উদাহরণ দিই, দেখেন, আওয়ামী লীগের বঙ্গবন্ধু খন্দকার মোশতাককে লালন পালন করেছেন। এখন উনি বাধ্য হয়ে করেছেন বা কিভাবে করেছেন সেটা বিষয় না, বাহিরে থেকে বিষয়টা হলো যে বঙ্গবন্ধুর হাতে কিন্তু খন্দকার মোশতাকের তরকি হয়েছে।
খন্দকার মোশতাক মুক্তিযুদ্ধ চলাকালে যে অপরাধগুলো করেছে বলে আমরা শুনি, সেই অপরাধী কিন্তু কিন্তু খন্দকার মোশতাককে কোনোভাবে বঙ্গবন্ধুর আশেপাশে মানে ঘেঁষার কোনো অধিকার কিন্তু দেয় না। তারপরে জেনারেল বা ফিল্ড মার্শাল ওয়াকার, সে কিন্তু শেখ হাসিনার হাত দিয়ে বের হয়েছে। অনেকে বলে এটা শেখ রেহানা বের করেছেন, এই করেছেন, সে কিন্তু কর্তৃত্বে তো শেখ হাসিনা ছিলেন, তাই না? এরপরে আওয়ামী লীগের কর্মীদের ফেসবুক থেকে আমি দেখলাম যে ব্যাপক হারে একটা প্রতিবাদ ছিল কাজী মামুন নামে একটা ছেলেকে আওয়ামী লীগের ফেসবুক থেকে সরিয়ে দেওয়ার জন্য। কাজী মামুন অত্যন্ত অশোভন ভাষায় লালবদর হয়েছিল, অর্থাৎ জঙ্গি আন্দোলন চলাকালে শেখ হাসিনা এবং আপনার সাহারা খাতুনকে গালিগালাজ করে অত্যন্ত নগ্ন, মানে অসভ্য, অশালীন এবং এবং অত্যন্ত নিচু স্তরের যে প্রাণী, সে কিন্তু একটা ফেসবুক পোস্ট, সেটা প্রমাণ জায়গায় জায়গায় আছে। সেইটা দেখি আমি নিজেও ফেসবুকে সজীব ওয়াজেদ জয়কে সাবধান করেছিলাম যে আপনি এই ছেলেটাকে ফেসবুক থেকে বাদ দেন। সজীব ওয়াজেদ জয় কিন্তু উনি কিন্তু বাদ দেন নাই, অর্থাৎ ওই ছেলে এখনো আওয়ামী লীগের ফেসবুক চালায়। তার মানে হলো দেখেন, বর্তমানে আওয়ামী লীগের ভবিষ্যৎ বিজয়ের কোনো চিহ্ন না থাকলেও তারা কিন্তু পরাজয়ের চিহ্নটা কিন্তু এখনই গ্রহণ করে ফেলেছে। অর্থাৎ বঙ্গবন্ধু যেমন এই কি বলে খন্দকার মোশতাককে অ্যাভয়েড করতে পারেন নাই, শেখ হাসিনা যেমন ওয়াকারকে বাদ দিতে পারেন নাই, সজীব ওয়াজেদ জয় কিন্তু কাজী মামুনকে বাদ দিতে পারলো না। অর্থাৎ কোন ধরনের বিজয়ের, বঙ্গবন্ধু তো অনেক ধরনের বিজয়ের চিহ্ন ওনার ছিল, বাংলাদেশ স্বাধীন করেছেন, শেখ হাসিনারও অনেক ধরনের বিজয়ের চিহ্ন ছিল। সজীব ওয়াজেদ, আমি প্রতীকী অর্থে কথাগুলো বলছি, এর মধ্যে এটা ইটস অলওয়েজ সিম্বলিক, এটা একেবারে ফ্যাকচুয়াল কিছু না। অর্থাৎ সজীব ওয়াজেদ জয় শুরুই করেছেন ভবিষ্যতে উনি যে বঙ্গবন্ধুর মতো যাতে পরাজিত হন, শেখ হাসিনার মতো যেহেতু অপমানিত হন, এই চিহ্নটা কিন্তু উনি রেখে দিয়েছেন। অর্থাৎ আমি জানি না আমার কথাগুলো আমি যে ফেসবুকে পোস্ট দিয়েছি বা এগুলো যে বলি, এগুলো সজীব ওয়াজেদ যে শুনেছেন কিনা আমি এটাও জানি না। আমার সেটা জানারও আগ্রহ নাই, তাদেরকে ফোন করে বলারও আগ্রহ নাই। লোকজন আমাকে বলে যে আপনি ফোন করে বলেন। এই লোকগুলো নিজেরা কেন কোনো দায়িত্ব পালন করে না? তারা কেন তাদেরকে সাবধান করে না? কিন্তু অর্থাৎ সজীব ওয়াজেদ জয় তার ইগোর কারণে হোক, অর্থাৎ তিনি যেভাবে হোক, তিনি কিন্তু শুরুই করলেন যে একজন মোশতাককে নিয়ে। আমরা জানি না কাজী মামুন ভবিষ্যতে মোশতাকে রূপান্তরিত হতেও পারে, তার আগে কাজী মামুন মরেও যেতে পারে। বিষয়টা কাজী মামুন বিষয় না, বিষয়টা হলো অর্থাৎ পলিসিগতভাবে আওয়ামী লীগের ভেতরে যেই শুদ্ধতাটা দরকার সেটা কিন্তু এখন একেবারেই পরিষ্কার হয় নাই। অর্থাৎ শেখ হাসিনা যতই ভালো কথা বলুন না কেন, তাদের কার্যক্রমের মধ্যে কিন্তু পরিশুদ্ধতার লক্ষণ খুবই সামান্য। সেটাই আমাকে ভয়ে ভীত করে। একটা জিনিস বলে এখানে শেষ করি, দেখেন, শেখ হাসিনা বলুন, বঙ্গবন্ধু বলুন, সজীব ওয়াজেদ জয় বলুন, তাদের রাজনৈতিক ত্রুটিটাই ছিল, ত্রুটিটা কোথাতে, অর্থাৎ একটা জিনিস তারা যদি আত্মস্থ করতে পারেন এখনো, তারা কিন্তু রাজনৈতিকভাবে পরিশুদ্ধ হতে পারবেন। সেটা হলো শেক্সপিয়ারের যে কিং লিয়ার একটা নাটক আছে, বিয়োগান্তক নাটক, এই নাটকটা থেকে শিক্ষাটা যদি ওনারা গ্রহণ করেন। আমি সংক্ষেপে বলি 1 মিনিটে। নাটকের শিক্ষাটা কি? রাজা কিং লিয়ার তার 3 মেয়েকে ডেকে ডেকে জিজ্ঞেস করছেন। বড় মেয়েকে জিজ্ঞেস করছেন যে তুমি আমাকে কেমন ভালোবাসো। সেই মেয়ে বলছে আমি আপনাকে মানে সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি, এত ভালোবাসি যে ভাষায় প্রকাশ করতে পারছি না। কিং লিয়ার তার মেজো মেয়েকে জিজ্ঞেস করলেন তুমি আমাকে কেমন ভালোবাসো। মেজো মেয়ে বলে যে আমি আমার বড় বোনের মতোই, আমার ভাষা হারা, আপনাকে আমি এত ভালোবাসি, হ্যাঁ, তার চেয়ে মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। ছোট মেয়ে কর্ডেলিয়া তাকে জিজ্ঞেস করে যে তুমি আমাকে কেমন ভালোবাসো। ছোট মেয়ে বলে যে মহারাজ আমি আপনাকে ততটুকুই ভালোবাসি যতটুকু একজন পিতাকে ভালোবাসা দরকার। এতে কিং লিয়ার ক্ষেপে তার রাজ্য 2 মেয়েকে, বড় 2 মেয়েকে ভাগ করে দিয়েছে, ছোট মেয়েকে কিছু দেয় নাই। পরবর্তীতে দেখা গেছে যে এই ওরা ওই 2 মেয়ে তাদের স্বামীরা মিলে ষড়যন্ত্র করে কিং লিয়ারকে আপনার বাস্তুচ্যুত করে, রাজ্যচ্যুত করে, এবং শেষ বয়সে কিং লিয়ার এবং কর্ডেলিয়া, অর্থাৎ পরবর্তীতে, শেষ বয়স না, কিং লিয়ার তো বৃদ্ধই ছিল যখন এগুলো বলে, ওই কিং লিয়ার কর্ডেলিয়া দুজনই একসাথে মারা যায় অত্যন্ত দুঃখজনক পরিস্থিতিতে। শেখ হাসিনা, সজীব ওয়াজেদ, বঙ্গবন্ধু তারা যদি কিং লিয়ার থেকে শিক্ষা গ্রহণ না করেন, মানে কিং লিয়ারের যে মরাল, যে নৈতিকতা, যে আদর্শিক শিক্ষাটা কিং লিয়ার আমাদেরকে দেয়, সেখান থেকে যদি তারা শিক্ষা গ্রহণ না করেন, বারবার তাদের পরাজয় কেউ ঠেকাতে পারবে না। কিন্তু আরেকটা জিনিস বলি, দেখেন, শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় তাদের যে তারা যেটা কাগজে কলমে তাদের যেটা আদর্শ বলে প্রচার করেন, সেটা শক্তিটা তাদের অনুধাবন করতে হবে। সেই শক্তিটার অনুকূলে সারা পৃথিবী আছে, শুধু ভারত উপমহাদেশের 2-4 কোটি জঙ্গিবাদে।
এই যে সমগ্র পৃথিবীর শক্তিটা শেখ হাসিনার অনুকূলে থাকা সত্ত্বেও উনি কি গত 14-16 মাসে সেই শক্তিটাকে বাস্তবে রূপান্তরিত করতে পেরেছেন? পারেননি। এর কারণ হলো যে উনি নিজেই কি সেই শক্তিতে বিশ্বাস করেন? সেটা কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে থেকে যায়। আপনার কাছে আমি পরের প্রশ্ন যেটা আসবো সেটা হচ্ছে, আপনি কিরকম আওয়ামী লীগ চান? তার আগে একটু তথ্য সংযোজন করে আপনার আলোচনার কাজে লাগতে পারে। আমি সাংবাদিক হিসেবে কিছু অনুসন্ধান করেছিলাম। অনুসন্ধানে কিছু তথ্য হচ্ছে, 4 আগস্ট রাতে গণভবনে যে কয়েকজন ছিলেন নেতাদের মধ্যে সর্বশেষ, তাদের একজন আমাকে বলেছেন ওই রাতে শেখ হাসিনার একটা উচ্চারণ ছিল, দলটা যদি ঠিক মতো করতে আজকে এই অবস্থা হয় না। একটা প্রশ্ন। দ্বিতীয় তথ্য হচ্ছে, 5 আগস্ট সকালে একজন নেতা আওয়ামী লীগের, শেখ হাসিনা তাকে ভালো পদ দিয়েছেন, মর্যাদা দিয়েছেন এবং সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছেন, তিনি পাশ করেছিলেন। 5 আগস্ট তিনি যখন চলে গেলেন গণভবন থেকে, কাউকে বলে যান নাই, কিন্তু গণভবনের পেছন দিকে একটা জায়গা ছিল যাওয়া, ওই দিকে চলে গেছেন। শেখ হাসিনা যখন তাকে খুঁজতে আসলেন তখন শুনলেন তিনি নাই, এবং বললেন যে যাওয়ার আগে বলে গেল না একটা দরকার ছিল। তাকে কয়েকদিন আগে একটা বিদেশি কূটনীতিক আওয়ামী লীগের কয়েকজনের সঙ্গে কথা বলেছেন বলে মিডিয়ায় খবর এসেছে, তিনিও তাদের একজন ছিলেন। আরেকটা তথ্য হচ্ছে, আওয়ামী লীগের গ্রাসরুটে ঢাকাতে কাজ করবেন এই আশাতে 2জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছিল, গাজীপুরের জাহাঙ্গীর এবং ঢাকার ইসমাইল হোসেন সম্রাট। কিন্তু প্রত্যাহারের পরেও তারা সক্রিয় হননি, বরঞ্চ তাদের কর্মীদের, যাদের অনেক কর্মী নামানোর ক্ষমতা আছে, তাদের কর্মীদের নাকি ওনারা থামিয়ে রাখেন, এখন এগুলো করে লাভ নেই, হ্যাঁ যখন বলা হবে তখন করবে। অথচ শেখ হাসিনার প্রত্যাশা ছিল এরা সক্রিয় হবেন, হন না সেটা। আরেকটা তথ্য হচ্ছে, যুগ্ম সাধারণ সম্পাদকদের একজন কলকাতায় যখন দলের বিভিন্ন বৈঠক হয়, ওই বৈঠকগুলোতে সবার পরে যান এবং সবার আগে ব্যস্ততা দেখে চলে যান, অথচ তিনি বিশাল অর্থ বৈভবের মালিক হয়েছেন আওয়ামী লীগে বলে। আমার এই তথ্যগুলো হয়তো আপনার কথায় কাজে লাগতে পারে। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আপনি কি ধরনের আওয়ামী লীগ চান? দেখুন, আজকে আওয়ামী লীগের হয়ে যারা রাস্তাঘাটে প্রাণ দিচ্ছে বেঘরে, তাদেরকে শেখ হাসিনা ক্ষমতায় নিয়ে আসুক, এটা আমি চাই। যারা আজকে বেঘরে প্রাণ দিচ্ছে এরা যে সবাই পরিশুদ্ধ তা না, এরাও সুযোগ পেলে ওই যে লোক, দেখেন আমি শুনেছি যে ভারতে নাকি এমন এমন আওয়ামী লীগের নেতা আছে যারা 8,000-10,000 কোটি টাকার মালিক, এরা বাড়ি ঘর বাচ্চা কাচ্চা নিয়ে, নাতি পন্থী এগুলা নিয়ে এরা সুখের সংসার করছে, 10-20 বছর নিরাপদে জীবন যাপন করবে, আবার 10-20 বছর পরে ন্যাচারাল ভাবে যখন আওয়ামী লীগ ফিরে আসবে আবার এসে এরা সেই ক্ষমতা ভোগ করবে, এই ধরনের অ্যাটিচিউড নিয়ে। এই ধরনের একটা প্রচারণা আছে, আবার এইগুলো অপপ্রচারও আছে, কিন্তু খুব অর্থ কষ্টে আছেন অনেক নেতা, কিন্তু খুব অর্থ কষ্টে আছে। আমি ওইখানে আসছি, আসলে আমরা এখানে জিনিসটা, অর্থাৎ দুটোই সত্য। একটা হলো যে এইরকম অর্থ কামিয়েছে, 8,000 কোটির কথা বাদ দেন, এটা গুজব হতে পারে, সে লোক যদি 800 কোটি টাকাও থেকে থাকে তার পকেটে, হ্যাঁ মানে রেডি করা টাকা, সে কোনোদিন আর আওয়ামী লীগের কোনো কাজে লাগবে না। সেই এটা একটা, হারুন ভাই, এটা একটা, আমি আপনাকে বলবেন, ধরেন আওয়ামী লীগ এমন একটা পরিস্থিতিতে দেশ থেকে বাধ্য হয়েছে, তারা কেউ এত এই ডিজাস্টার ইয়ে করতে পারে নাই। টাকা পয়সা যদি জানতো হয়তো নেওয়ার ব্যাপার, এতে প্রায় সবাই কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। কাজেই খুবই স্বাভাবিক। সবার টাকা যে নিতে পেরেছে বা হাতে আছে, এটা নিয়েও নানা বক্তব্য আছে।